সাহিত্য কিভাবে সৌন্দর্যকে দেখে বা বলা ভালো ব্যবচ্ছেদ করে। আজকে আমরা ঠিক এটাই দেখব। মানে মাত্র একটা অনুচ্ছেদ, আর তার মধ্যে একজন লেখক নারীর সৌন্দর্যের সাথে নারিকেলের ছোবড়ার একটা অদ্ভুত, এমনকি বেশ বিপজ্জনক সম্পর্ক তৈরি করেছেন। তো চলুন এই জটিল রূপকটার ভেতরে ঢোকা যাক, দেখা যাক কি আছে এর মধ্যে। আমাদের আজকের পুরো আলোচনাটাই কিন্তু এই একটা অনুচ্ছেদকে ঘিরে, মানে এর প্রত্যেকটা লাইনের পেছনে একটা গভীর যুক্তি লুকিয়ে আছে, আর আমরা এখন সেটাই এক এক করে দেখব। নারিকেলের ছোবড়া আর একজন নারীর সৌন্দর্য। আচ্ছা, এই দুটো একেবারে আলাদা জিনিসের মধ্যে কোনো মিল থাকতে পারে? লেখক কিন্তু ঠিক এই অদ্ভুত প্রশ্নটা দিয়েই তার মূল কথাটা শুরু করেছেন। চলুন তো দেখি কিভাবে তিনি এই দুটোর মধ্যে একটা যোগসূত্র খুঁজে পেলেন। আচ্ছা, তাহলে প্রথম ধাপে আসা যাক। লেখক তার যুক্তির শুরুটা করেছেন সত্যি বলতে বেশ অবাক করা একটা তুলনা দিয়ে। এখানে লেখকের প্রথম পয়েন্টটা কিন্তু খুবই সোজাসাপটা। তিনি বলছেন, দেখুন, ছোবড়া কি নারিকেলের বাইরের অংশ, ঠিক সেভাবেই নারীর রূপও তার বাইরের একটা অংশ। মানে দুটোই আসলে একটা বাইরের খোলস, যার ভেতরে আসল জিনিসটা থাকে। বেশ, তুলনা তো হলো। এবার লেখক এই বাইরের আবরণটা নিয়ে তার প্রথম মতামতটা দিচ্ছেন। লেখকের সিদ্ধান্তটা কিন্তু বেশ কঠিন। তিনি বলছেন, যেহেতু দুটোই শুধুই বাইরের জিনিস, তাই দুটোই আসলে অসার, মানে মূল্যহীন। আর যা কিছুর কোনো দাম নেই তা ফেলে দেওয়াই ভালো। ভাবুন, লেখকের কাছে সৌন্দর্য আর ছোবড়া দুটোই ফেলে দেওয়ার মতো জিনিস। কিন্তু এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। মানে যে জিনিসটাকে তিনি একটু আগে মূল্যহীন বলে বাতিল করে দিলেন, হঠাৎ করে তার মধ্যেই তিনি একটা লুকানো শক্তির খোঁজ পাচ্ছেন। লেখক এখানে তার আগের কড়া অবস্থান থেকে একটু সরে আসছেন। তিনি মানছেন যে হ্যাঁ, এই অসার জিনিসটারও একটা খুব শক্তিশালী আর অন্যরকম ব্যবহার আছে। একবার ভাবুন তো, যে ছোবড়াকে একটু আগে মূল্যহীন বলা হলো, সেটা দিয়েই দড়ি বানানো যায়। আর শুধু দড়ি না, অবিশ্বাস্য রকমের শক্ত দড়ি। এতটাই শক্ত যে তা দিয়ে বিশাল বিশাল জাহাজ পর্যন্ত বেঁধে রাখা যায়। মানে একটা ফেলনা জিনিস থেকে কি অসম্ভব একটা শক্তির উৎস তৈরি হচ্ছে। আর ঠিক এখানেই লেখক তার আসল রূপকটা সামনে আনছেন। ছোবড়ার দড়ির যে বাঁধন, সেই শক্তির সাথেই তিনি নারীর রূপের বাঁধনের তুলনা করছেন। তার কথা হলো, সৌন্দর্যের সেই দড়িতেও নাকি একইভাবে অনেক জাহাজ বাঁধা পড়েছে। এটা কিন্তু খুবই শক্তিশালী একটা তুলনা। এবার কিন্তু এই রূপকটা আর সাধারণ কোনো তুলনার মধ্যে থাকছে না। এটা এখন জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। লেখকের যুক্তি এখানে আরও গভীর, আর সত্যি বলতে কিছুটা ভয়ঙ্করও। লেখকের সবচেয়ে নাটকীয় কথাটা এবার শুনুন। তিনি বলছেন, নারিকেলের দড়ি দিয়ে বড়জোর জাহাজ বাঁধা যায়, কিন্তু নারীর রূপের দড়ি গলায় দিয়ে কত মানুষ যে নিজের প্রাণ দিয়েছে তার কোনো হিসেবই নেই। মানে এই রূপক দড়িটা যেন আসল দড়ির চেয়েও অনেক বেশি বিপজ্জনক। এই প্রশ্নচিহ্নটাই লেখকের মূল বক্তব্য। এই রূপের দড়ির কারণে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটে, সেগুলো গোনার বাইরে, তার কোনো হিসাব রাখা সম্ভব না। এরপর লেখক একটা বেশ বাঁকা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলছেন, আচ্ছা, রথ চালানোর জন্য যদি আইনকানুন থাকতে পারে, তাহলে সৌন্দর্যের এই বিপজ্জনক আকর্ষণ, যা দিয়ে মানুষ খুন পর্যন্ত হয়ে যেতে পারে, সেটাকে নিয়ন্ত্রণের জন্য কোনো নিয়ম থাকবে না? আর শেষে এসে লেখকের যুক্তিটা আর কোনো সাধারণ পর্যবেক্ষণে আটকে থাকে না। এটা একেবারে ব্যক্তিগত আর বেশ বিষণ্ণ একটা কথায় পরিণত হয়। লেখক এখানে বেশ একটা দুঃখের সুরেই লেখাটা শেষ করছেন। তিনি বলছেন, গাছের নারকেল আর সংসারের নারকেল, মানে নারী, এই দুটোর সাথেই নাকি তার ঝগড়া। কারণ তিনি নিজেকে এতটাই হতভাগ্য মনে করেন যে এর কোনোটাই তিনি জীবনে পাননি। আর এই নারিকেল পাওয়ার দুটো কঠিন রাস্তার কথাও তিনি বলেছেন। একটা হলো নিজের জোরে গাছে ওঠা, মানে আত্মনির্ভর হওয়া, আর দ্বিতীয়টা হলো অন্যকে তোষামোদ করে, মানে সাহায্য নিয়ে কাজটা হাসিল করা। লেখকের দুঃখটা হলো তিনি এই দুটো রাস্তার কোনোটাতেই সফল হতে পারেননি। পুরো বিশ্লেষণটা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে। এই ধরনের পুরনো দিনের রূপক, এই ভুলে যাওয়া যুক্তিগুলো, এগুলো কি শুধুই পুরনো দিনের লেখা, নাকি এগুলো আসলে সেই সময়ের মানুষের ভাবনা, তাদের সমাজ, তাদের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য এক একটা জানালার মতো কাজ করে, যা দিয়ে আমরা হয়তো আমাদের বর্তমানকেও একটু অন্যভাবে দেখতে পারি?